Today, we learn the second stanza of the poem on Killing a Tree by Jeev Patel. আমার আগের ভিডিওটি যেটি পার্ট 1 ছিল সেখানে আমরা দেখেছিলাম যে কবি জীব প্যাটেল বলেছেন একটি গাছকে হত্যা করা সহজ কাজ নয়। আমরা শিরোনামটিতে আরেকবার আলোকপাত করি। এখানে কবি কিলিং শব্দটির ব্যবহার করেছেন, কিন্তু খেয়াল করো আমরা তো গাছ কাটি, হত্যা করি না। We cut trees. We don't kill trees. We can kill living beings like human or animals. এখানে জীব প্যাটেল খুব তাৎপর্যপূর্ণভাবে কিলিং শব্দটির ব্যবহার করেছেন। এই কিলিং শব্দটি একদিকে যেমন গাছটিকে মানুষের চরিত্র আরোপ করছে, আবার এই শব্দটির দ্বারায় কবি স্যাটারিক্যালি বোঝাতে চাইছেন যে আমরা শুধু গাছকেই হত্যা করছি না, আমরা গাছকে হত্যা করে মানব জাতিকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। মানে এই কার্যটি মানব হত্যার সমতুল্য। বিস্তারিতভাবে এবার আমরা দেখব সেকেন্ড স্ট্যান্জাতে কবি ঠিক কী বলেছেন। কবি দ্বিতীয় স্তবকটি শুরু করছেন সো শব্দটি দিয়ে। ফার্স্ট স্ট্যান্জাতে বলা হয়েছিল কোনো ছুরির আঘাতে গাছকে হত্যা করা যায় না। সো শব্দটি তাই এখানে বোঝাচ্ছে পরবর্তী পদক্ষেপ বা নেক্সট স্টেপ। যেহেতু শুধু ছুরির আঘাতে কোনো গাছকে ধ্বংস করতে পারি না আমরা, সেহেতু পরবর্তী পদক্ষেপ বা ভিন্ন উপায় অবলম্বন করতে হবে। এখানে আমাদের মনে রাখতে হবে কবির টোন অবশ্যই কিন্তু স্যাটারিক্যাল। সে ভিন্ন উপায়টি কি হতে পারে, কি করতে হবে, সেই পরবর্তী পদক্ষেপটি কি হবে। এখানে উনি বলছেন হ্যাক অ্যান্ড চপ। হ্যাক মানে দেখো পাশে লেখা আছে টু কাট রাফলি বাই স্ট্রাইকিং হেভি ব্লোস, এবং চপ মানে টুকরো টুকরো করে কাটা। তার মানে জোরালোভাবে কোপাতে হবে বা কেটে টুকরো টুকরো করতে হবে। জোরালোভাবে কোপানোকে বলে হ্যাক, আর কেটে টুকরো টুকরো করাকে বলে চপ। এই আঘাত মানে হ্যাকিং এবং চপিং গাছটিকে যন্ত্রণা দেবে, কিন্তু এত যন্ত্রণাতেও গাছটি মরবে না। বাট দিস অ্যালোন, দিস বলতে হ্যাকিং এবং চপিং এর কথা বলা হয়েছে। মানে হ্যাকিং অ্যান্ড চপিং অ্যালোন ওয়ন্ট ডু ইট। মানে হ্যাকিং অ্যান্ড চপিং উইল নট বি এবল টু ডু ইট মানে কিল দ্য ট্রি। তাহলে এখানে ইট বলতে কিলিং দ্য ট্রি বোঝানো হয়েছে। পরের লাইনে যাই, নট সো মাচ পেইন উইল ডু ইট। এতটা যন্ত্রণা সত্ত্বেও গাছটি কিন্তু মরবে না। সো we may hack and chop a tree, but even this cruel action by humans won't kill the tree. The pain will be endured by the tree, but not cause its death. এবার আমরা যাব পরের লাইনে, The bleeding bark will heal. তার মানে এখানে উনি বলছেন যে জোরালোভাবে আঘাতের ফলে বা হ্যাকিং এবং চপিংয়ের ফলে গাছটির ক্ষতস্থান থেকে রক্ত ঝরবে। ব্লিডিং বার্ক, রক্ত ঝরবে। এই রক্ত ঝরানো বোঝানোর জন্যে কবি ব্লিডিং কথাটির ব্যবহার করেছেন, কিন্তু এই রক্তাক্ত ছাল আবার সেরে উঠবে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, হিল মানে সেরে ওঠা। এই ফ্রেজ ব্লিডিং বার্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি উপমা বা তুলনা, বা যেটাকে আমরা ইংলিশে বলি মেটাফর বা ইমপ্লাইড কম্প্যারিজন ব্যবহার করা হয়েছে। Thus the phrase
ব্লিডিং বার্ক ইজ আ মেটাফর ফর আ ব্লিডিং পারসন। একজন মানুষকে আঘাত করলে তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরে, কিন্তু আক্ষরিক অর্থে গাছের ছাল থেকে রক্তক্ষরণ হয় না। গাছের ছাল কাটলে তার থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, যেটাকে আমরা ইংলিশে স্যাপ বলে থাকি, SAP, স্যাপ। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ গাছের ছাল থেকে গড়িয়ে পড়ছে এক ধরনের লিকুইড পদার্থ, একেই বলা হয় স্যাপ। So the poet has compared this sap to human blood, and here lies the metaphor. In other words, we can say blood of a human being has here been compared to the sap of a tree. So the bleeding bark is a metaphor for a bleeding person. তাহলে এত অবধি আমরা কি বুঝলাম? কবি আগের স্ট্যান্সাতে বলেছেন ছুরির আঘাতে গাছকে মেরে ফেলা সহজ নয়। So what can be done next? Hack and chop. This is the other kind of method that one can apply. But even hacking and chopping will not be able to kill a tree, because this much of pain will also not be able to ruin the tree. এতটা যন্ত্রণাও গাছটিকে পুরো মেরে ফেলতে পারবে না। হ্যাঁ, তার ছাল থেকে এক ধরনের রস বা স্যাপ নিঃসৃত হবে, যেটাকে উনি ব্লাড বা রক্তের সাথে তুলনা করেছেন। কিন্তু এই ব্লিডিং ছালটিও কিন্তু গ্র্যাজুয়ালি সেরে উঠবে। এবার আমরা চলে যাই পরের লাইনে। And from close to the ground will rise curled green twigs. Curled মানে কোঁকড়ানো, green মানে সবুজ, twigs মানে thin branches with leaves. Miniature boughs মানে ছোট শাখা বা ডাল, which if unchecked মানে uncontrolled will expand again to former size, আগের আকারে চলে যাবে। তার মানে এখানে কবি বলছেন and from close to the ground মানে মাটির একদম কাছ থেকে will rise, কি রাইজ করবে? নতুন কোঁকড়ানো সবুজ নরম পাতা এবং মিনিয়েচার বাউস বা ছোট ডাল বা শাখা গজিয়ে উঠবে। এবং আমরা যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, which if unchecked, যদি নিয়ন্ত্রণ করতে না করা যায়, will expand, সেটা বড় হয়ে আবার আগের আকার ধারণ করবে। এবার আমরা দেখে নেব এই সেকেন্ড স্ট্যান্সা থেকেই দু তিনখানা ইম্পর্ট্যান্ট SAQ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটা আমরা দেখছি, why does the bark bleed? গাছের ছালটি রক্তাক্ত কেন হয়? The bark bleeds due to the cruel hacking and chopping of the tree. নিষ্ঠুর কুঠারাঘাত এবং টুকরো টুকরো করে কাটার ফলে গাছটি রক্তাক্ত হয়। দ্বিতীয় প্রশ্নটি দেখো, how does a bark bleed? কিভাবে তার রক্ত ঝরে? When a bark is cut, it secretes মানে নিঃসৃত করে cell sap, and it is in this way that the bark bleeds. আমরা এখানে আরেকটা MCQ কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, how does a bleeding bark heal? একটি রক্তাক্ত গাছের ছাল কিভাবে সেরে ওঠে? উত্তরটা আমরা জানি, a bleeding bark heals gradually by sprouting twigs and miniature boughs from close to the ground. এবার আমরা দেখে নেব সেকেন্ড স্ট্যান্সার লিটারারি ডিভাইসেসগুলো কী কী ছিল। প্রথমে আসি পার্সনিফিকেশন। আগের পার্টে আমি পার্সনিফিকেশন কাকে বলে বলেছিলাম, আরেকবার বলছি, যখন কোনো নন হিউম্যান এন্টিটিকে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয়
তখন তাকে পার্সনিফিকেশন বলে। যেমন ধরো এখানে শব্দটি ব্লিডিং, বা আমরা স্মরণ করতে পারি শিরোনামের কিলিং। এগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ। মানুষের ক্ষতস্থান থেকে রক্ত ঝরে, কিন্তু সেটি গাছকে আরোপ করা হয়েছে। এই জন্যে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লিডিং বা কিলিং শব্দের ব্যবহারে যে গাছটিকে পার্সনিফাই করা হয়েছে। দ্য ট্রি হ্যাজ বিন পার্সনিফাইড। নেক্সট লিটারারি ডিভাইস সেটা হচ্ছে অ্যালিটারেশন। যখন কোনো কনসোনেন্ট সাউন্ড রিপিট হয় একটা সিকোয়েন্সে, সেটাকে আমরা অ্যালিটারেশন বলে থাকি। এই ফ্রেজ ব্লিডিং বার্ক, সেখানে ব্লিডিংয়ের ব অ্যান্ড বার্কের ব, এখানে দেখতে পেলাম ব সাউন্ড হ্যাজ বিন রিপিটেড ইন আ সিকোয়েন্স, ওই জন্যে এটি একটি অ্যালিটারেশন। উই অলসো হ্যাভ মেটাফার। মেটাফারটা তোমাদেরকে আগেই বলা হয়েছে। লাইক অ্যাজ সাচ, এ ধরনের শব্দ ব্যবহার না করে আমরা যখন দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করি সেটাকে মেটাফার বলা হয়। ব্লিডিং বার্ক, এই ফ্রেজটি থেকে আমরা দেখতে পাচ্ছি গাছটিকে মানুষের সাথে এবং তার যে স্যাপ, যে লিকুইড পদার্থ সেখান থেকে নিঃসৃত হয়, সেটাকে ব্লাডের সাথে তুলনা করা হয়েছে। তাই এখানে রয়েছে ব্লিডিং বার্কে একটি মেটাফার। এবার দেখছি এনজ্যাম্পমেন্ট। এটাও আমি পার্ট 1-এ বলেছিলাম। এনজ্যাম্পমেন্ট মানে স্ট্রাইডিং ওভার, মানে যখন কোনো লাইনের অর্থ সেই লাইনে শেষ না হয়ে পরের লাইন অবধি চলে যায়, স্ট্রাইড ওভার্স টু দ্য নেক্সট লাইন, সেটাকে আমরা এনজ্যাম্পমেন্ট বলে থাকি। লাইন 4 এবং 5টা মার্ক করো। 4-এর লাইনের শেষে অর্থটা সম্পূর্ণ না হয়ে সেটা লাইন 5 অবধি যাচ্ছে, এবং লাস্ট 3টে লাইন 7, 8 আর 9-এও লাইনটি কিন্তু 7, 8 আর 9 মিলিয়ে একটি অর্থ বহন করছে। ওই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এনজ্যাম্পমেন্ট। কবিতাটির মধ্যেই একটি স্যাটায়ার রয়েছে, এবং ব্লিডিং বার্ক এই ফ্রেজটি, এটি কিন্তু আরও সুস্পষ্টভাবে কবির যে ব্যঙ্গ মানবজাতির প্রতি, তার যে সার্কাজম মানবজাতির প্রতি, সেটিকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরছে। কারণ এখানে বোঝাচ্ছে যে শুধু বার্ক বা গাছের ছালটিই কিন্তু ব্লিড করছে না, এখানে স্যাটারিক্যালি কবি এটা বলছেন এইভাবে আমরা প্রকৃতিকে হত্যা করে মানব জাতির রক্তক্ষরণ করছি। Now some important points to note. First আমরা দেখতে পাচ্ছি point number 1, the resilience of a tree against its murder has been touchingly described in the first 2 stanzas. Resilience কথাটির অর্থ আরোগ্য লাভ করার ক্ষমতা, যে কোনো সমস্যা বা ডিফিকাল্টি থেকে ঘুরে দাঁড়াবার ক্ষমতা, সেই শক্তিকে আমরা রেজিলিয়েন্স বলে থাকি। এই কবিতাটির একটি গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু গাছের বা প্রকৃতির রেজিলিয়েন্স বা শক্তিটাকে তুলে ধরা হয়েছে। যদিও মানুষ তাকে হত্যা করতে চাইছে, কিন্তু বারবার তাকে ছুরির আঘাত করা সত্ত্বেও, হ্যাকিং এবং চপিং করা সত্ত্বেও, সে কিন্তু তার যে দুর্দান্ত আরোগ্য লাভের ক্ষমতাটা রয়েছে, ও কিন্তু একাই আরোগ্য লাভ করতে সক্ষম হচ্ছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে অ্যাপিয়ারেন্সেস আর অফেন ডিসেপটিভ। এটা আমি পার্ট 1-এও বলেছিলাম যে ওপর থেকে যেটা দেখা যায় অনেক সময় সেটা আসলে নয়। তো যখন মনে হলো গাছটিকে হ্যাক এবং চপ করে, কুপিয়ে, কেটে টুকরো টুকরো করে তাকে হত্যা করা হচ্ছে বা হয়েছে, কিন্তু তখন সেই রক্তাক্ত ছাল থেকে গাছটি কিন্তু আরোগ্য লাভ করতে পারছে ধীরে ধীরে, এবং নতুন পাতার জন্ম দিচ্ছে। তাহলে যেখানে দেখতে পাচ্ছি, যেখানে মনে হচ্ছে ডেথ, আবার সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আর রেপ্লিকা অফ বার্থ। এই কবিতায় কবি জিভ প্যাটেল
একটা খুব সুন্দর টেকনিক ইউজ করেছেন, যেটাকে আমরা বলে থাকি রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি মানে বিপরীত মনোবিজ্ঞান। এটা হচ্ছে একটি মেথড বা পন্থা যেখানে আমরা যেটা চাই সেটা করানোর চেষ্টা করি ঠিক বিপরীত কথাটি বলে। এই রিভার্স সাইকোলজির ব্যবহারটা এখানে কবি খুব সুন্দরভাবে করেছেন। এখানে উনি শিরোনাম থেকে আরম্ভ করে কবিতার প্রত্যেকটি লাইনে উনি বারবার বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে হত্যা করো গাছকে, এভাবে না পারো ওভাবে হত্যা করো, হত্যা করো, কোপাও, টুকরো টুকরো করে কাটো, যাতে মানুষের মনোবিজ্ঞান বিপরীত দিকে দৌড়োয় এবং তার মনে হয় যে না, গাছকে তো এভাবে হত্যা করা যায় না, গাছ তো ট্রি ইজ লাইফ এবং গাছ তো আমাদের জীবন শক্তি, গাছ তো আমাদের প্রয়োজন, আমরা তো এটা করতে পারি না, এটা তো অন্যায়। এই সচেতনতা জাগরণ করবার জন্যে উনি এখানে এই রিভার্স সাইকোলজি টেকনিকের ব্যবহার করলেন। ফোর্থ পয়েন্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট হিউম্যান এফোর্ট টু কোল্যাপস এনভায়রনমেন্টাল বেস। মানুষের নিরন্তর চেষ্টা পরিবেশকে ধ্বংস করার, এই থিমটা এই কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। ফিফথ পয়েন্টে দেখি, দ্য পোয়েট ইভোকস আ সাইলেন্ট রিভোল্ট। সাইলেন্ট রিভোল্ট বলতে নীরব বিদ্রোহ। This poem is actually a protest against merciless felling of trees. ব্লিডিং বার্ক বা রক্তাক্ত গাছের যে চরম পরিণতি কবিতায় উনি দেখিয়েছেন, সেই স্পষ্ট বর্ণনার মাধ্যমে কবি মানুষের মনে নীরব বিদ্রোহের আগুন জাগরিত করছেন। By this clear and vivid imagery of the bleeding bark, the poet actually tries to lit up in us the fire of silent revolt against such heinous, মানে ঘৃণ্য, heinous acts of environmental plunder, which is no way lesser a crime than an act of murder. আশা করি তোমরা কবিতার সেকেন্ড স্ট্যান্সের এক্সপ্লেনেশনটা ঠিকঠাক বুঝতে পেরেছো। যাদের ফার্স্ট পার্টটা দেখা হয়নি তাদেরকে বলবো তোমরা অবশ্যই অন কিলিং আ ট্রি জিফ পেটলের এই কবিতাটির পার্ট 1-এর এক্সপ্লেনেশনটা একবার দেখে নিও। এরপরে থার্ড পার্টে আমি কবিতার বাকি অংশটা বোঝাবো এবং তার সাথে সাথে ওভারঅল অ্যানালিসিস অফ দ্য পোয়েম সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। টিল দেন, গুড বাই।